চ্যালেঞ্জ আমাদের আসলে প্রতিনিয়ত ফেস করতে হয়। চ্যালেঞ্জ ইজ অলওয়েজ দেয়ার, অপরচুনিটি ইজ দেয়ার। লিডারশিপের ক্ষেত্রে সবসময় সমস্যা হয় যে কোনো পরিবর্তন বা এই যে চেঞ্জটা, এটা ইমপ্লিমেন্ট করা। আপনার যদি টিমকে নেতৃত্ব দিতে হয়, আপনি আপনার প্রত্যেকটা ম্যান পাওয়ারকে জানতে হবে বা আপনার টিমকে জানতে হবে, প্রপারলি জানতে হবে। আমার কাছ থেকে তাহলে একটা প্রশ্ন যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ লিডারশিপ? সো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের আজকের সেশনটি আমি শুরু করছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এন্ড আমি খুবই এক্সাইটেড আজকের সেশনটি নিয়ে, কাজ আমাদের সাথে আছেন আমাদের একজন স্পেশাল গেস্ট মিস্টার হোসেন। সো আমাদের এই সেশনের মাঝে থেকেই শুরু হচ্ছে আমাদের বিজ্ঞানী.org এর ফার্স্ট এভার ইন্টারভিউ সিরিজ। এই সিরিজে আমরা পাচ্ছি আমাদের স্পেশাল গেস্ট মিস্টার হোসেনকে আমাদের সাথে। আমরা তার থেকে তার লাইফ স্টোরি, তার প্ল্যান্ট ফ্লোর থেকে লিডারশিপে যে যাওয়ার স্টোরি, এটা জানবো। আমরা তার থেকে জানতে পারবো যে তিনি কিভাবে প্রতিটি স্টেপে নিজের লাইফে গ্রোথ করেছেন এবং এই লিডারশিপ রোলে পৌঁছেছেন। সো আমরা শুরু করছি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ বিজ্ঞানী.org এবং ধন্যবাদ সবাইকে সংশ্লিষ্ট যারা আছেন আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা শুরুতেই আপনার ব্যাপারে জানতে চাচ্ছি, আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। ব্যাকগ্রাউন্ড বলতে আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আমার বেড়ে ওঠা অ্যাকচুয়ালি মফস্বলেই। বেসিক্যালি আমি আমার হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী, তো আমি আমার বেড়ে ওঠা ওইখানে, শৈশব কৈশোর ওইখানেই কাটে। আর আমার ব্যাচেলর বা আমি এডুকেশনালি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ার ব্যাচেলর। লম্বা সময় এরপরে আমি জব করি অ্যারাউন্ড 17+ ইয়ার্স। মাঝে আমি অস্ট্রেলিয়া থেকে অ্যাডভান্স ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারের একটা 2 ইয়ার্সের একটা অ্যাডভান্স ডিপ্লোমা কমপ্লিট করি। আর এরপরে আমি মনে হলো যে লম্বা সময় জব করেছি, এখন একটু ব্রেক অথবা রিসার্চ বা যে ইনোভেশন টেকনোলজিক্যাল চেঞ্জগুলো আসছে আর একটু ডিটেলসে জানা দরকার। তখন আমি চিন্তা করলাম যে আমি হোয়াই নট মাস্টার্স অর পিএইচডি অ্যাডভান্স ডিগ্রি। সো আমি লামারে ভর্তি হই এবং আমি এখান থেকে ডক্টরাল স্টার্ট করি। তো আমি এখান থেকে মাস্টার্স কমপ্লিট করি, এখনো আমার পিএইচডিটা শেষ হয়নি। আমি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সিস্টেম ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স কমপ্লিট করি। আমি এখানে লম্বা সময়ে রিসার্চ কাজে ডক্টরাল ফেলো ছিলাম, মানে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা রিসার্চ ইঞ্জিনিয়ার ছিলাম লম্বা সময়, এবং আমি এখন ইউএসএ তে জব করছি। ওকে, সো আপনি হচ্ছে দীর্ঘ বছর ইন্ডাস্ট্রিতে আছেন, তো আপনার ইন্ডাস্ট্রির যাত্রার শুরুটা কেমন ছিল? মানে আপনি কি জন্য হচ্ছে এখানে আসার কথা ভেবেছিলেন? প্রথম যখন আমরা আসলে সবাই আন্ডারগ্রেড করে বের হই, তখন তো চিন্তা করি যে কিভাবে একটা জব সিকিউর করা। তো আমার ক্ষেত্রেও সেটার বিকল্প হয়নি। আমি আই ওয়াজ লুকিং ফর অপরচুনিটিজ। সো বেসিক্যালি আমি ওই সময় বিভিন্ন ভাবে দেখি এবং আমার জব হয়ে যায় হচ্ছে শেভরনে। আমি ইনিশিয়ালি কন্ট্রাক্টেই জব করেছি প্রায় 1 ইয়ার। তো আমি শেভরনে ঢোকার পরে আমি এনার্জি সেক্টর সম্পর্কে আসলে খুব বেশি কিছু জানতাম না, যেহেতু আমি হয়তো পাওয়ার প্ল্যান্ট বা এই সেক্টর গুলা জানতাম, বাট অয়েল অ্যান্ড গ্যাস এনার্জি সেক্টরটা সম্পর্কে আমার নলেজ খুব কম ছিল। আমি যখন জয়েন করি তখন আমি দেখলাম যে এই ইন্ডাস্ট্রির টোটাল ধরনটাই কমপ্লিটলি ডিফারেন্ট, যেটা হয়তো আমি চিন্তা করেছি কাজের ধরনটা কেমন হবে। আমরা পাস করার পরে হয়তো অফিসিয়াল কোনো জব করব এবং 8টা 5টা অফিস, কিছু এটিকেট থাকবে, বাট ইন্ডাস্ট্রি সেক্টরটা কমপ্লিটলি ডিফারেন্ট। এখানে হ্যান্ডস অন কাজের পরিমাণ অনেক বেশি এবং প্র্যাকটিক্যালি আমরা যা হয়তো
পড়ে এসেছি আমাদের ছোটবেলা থেকে হোক, এবং আমাদের ইউনিভার্সিটি লেভেল হোক, টেকনিক্যাল লেভেল হোক, বা সাইকোলজিক্যাল অর সোশ্যাল কনটেক্সট হোক, এই জিনিসগুলো অ্যাপ্লাই করার জন্য খুবই একটা ভালো জায়গা। তো ওয়েল অ্যান্ড গ্যাসে অনেক তো আমি এভাবেই মানে ওয়েল অ্যান্ড গ্যাসে ঢোকার পরেই আমি আস্তে আস্তে চিন্তা করি যে না, এই সেক্টরটা চমৎকার, এই সেক্টরটাতে লম্বা সময় মানে কেরিয়ার বিল্ড করার জন্য খুবই চমৎকার জায়গা, শেখার জন্য একটা চমৎকার জায়গা। এভাবে আমি আসলে আমার কেরিয়ারটা শুরু করি প্রথমে ওয়েল অ্যান্ড গ্যাস সেক্টরে বা এনার্জি সেক্টরে। আপনি এতক্ষণ হচ্ছে আপনার আর্লি রোলস যেগুলো ওগুলোর কথা বলতেছিলেন, তো এটা কি মানে খুবই র্যান্ডম ছিল আপনার জন্য ইন্ডাস্ট্রিতে আসা, নাকি হচ্ছে আপনার যখন আর্লি রোল গুলোতে আপনি ছিলেন তখন হচ্ছে কোনোভাবে আপনি প্রভাবিত হয়েছিলেন এখানে আসার জন্য? আর্লি রোলগুলো তো খুবই হ্যাকটিক ছিল। ইন্ডাস্ট্রিয়াল কাজগুলো যখন আমরা করতাম আমাদের প্রচন্ড পরিমাণ স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে হতো। স্ট্রেস মানে হচ্ছে কিছু ডেডলাইন থাকে এবং কিছু প্রায়োরিটিস থাকে, এই প্রায়োরিটিস গুলো এক্সিকিউট করা। এবং ব্যাপারটা হচ্ছে আমরা যখন এনার্জি সেক্টরে কাজ করি, এনার্জি সেক্টরের সাথে অনেক আদার ইন্ডাস্ট্রি ডিপেন্ডেন্ট অন দ্যাট। লাইক আমি যদি বাংলাদেশের কনটেক্সটে চিন্তা করি, যখন আমরা ওয়েল অ্যান্ড গ্যাসে কাজ করি বা এনার্জি সেক্টরে কাজ করছি, তখন আমার প্রোডাকশনের সাথে ডিপেন্ড করে চলছে হচ্ছে অন্য অন্য ইন্ডাস্ট্রি, লাইক পাওয়ার প্ল্যান্ট, লাইক ফার্টিলাইজার। সো দোজ ইন্ডাস্ট্রি ডিপেন্ডেড অন আস। এবং আপনি যদি দেখেন সময় মতো দেখা যাচ্ছে মাঝে মাঝে আপনাদের বাসায় গ্যাস থাকে না, তখন চিন্তা হয় যে গ্যাসটা থাকছে না কেন। সো all are the stakeholder somehow affected by our work. So আমাদের কাজগুলা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা মানুষ এখানে কন্ট্রিবিউট করে। এটা এমন না যে ওয়ান ম্যান শো। কাজগুলো অনেকটা ইন্টারকানেক্টেড অন্যান্য ইন্ডাস্ট্রির সাথে মনে হচ্ছে। ইন্ডাস্ট্রির সাথে ইন্টারকানেক্টেড, প্লাস হচ্ছে টিম ওয়ার্ক এখানে খুবই ইম্পর্টেন্ট। টিম ওয়ার্ক ছাড়া তো কাজগুলো প্রপারলি করা যাবে না, এবং একটা ব্যাপার থাকে যে রিলায়েবলি আমাদেরকে সার্ভিসটা দিয়ে যেতে হচ্ছে। তো এই জন্য এখানে অনেক অনেক পরিমাণ চ্যালেঞ্জ থাকে। এবং তো আমি কিভাবে এখানে পরবর্তীতে আসবো সেই গল্পটা অনেক অনেক লম্বা আর কি। আচ্ছা, ঠিক আছে। তো আপনি কি ইন্ডাস্ট্রি বাদে অন্য কোথাও সুইচ করার কথা ভেবেছিলেন? আর যদি না ভাবেন তাহলে হচ্ছে মানে ইন্ডাস্ট্রিতে থাকার জন্য এই যে কমিটমেন্ট যেটা, এটা কিভাবে ছিল আপনার মধ্যে? না, এটা একটা চমৎকার প্রশ্ন আর কি, যে এই ইন্ডাস্ট্রি ছাড়া অন্য দিকে আমি কোনো আমার চিন্তা ছিল কিনা, বা আমার প্ল্যান কি ছিল। আমি তো কন্টিনিউ আমি যেটা করতাম যে আমার লার্নিং এর একটা খুবই প্রচুর পরিমাণ একটা ফোকাস আর কি। আমি ছোট বড় আমি সবসময় চিন্তা করি যে আমাকে নিজেকে ডেভেলপ করা। সো ডেভেলপ করার জন্য আমি আমার মধ্যে থাকে যে আমি এই ইন্ডাস্ট্রি ছাড়াও অন্য কোন ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতে পারি। লাইক এনার্জি সেক্টর ছাড়াও ম্যানুফ্যাকচারিং বা এফএমসিজি, দেয়ার আর লট অফ আদার ইন্ডাস্ট্রি লাইক কনস্ট্রাকশন। সো আমি দেখতাম এবং আমি জানার চেষ্টা করতাম। সো আমার ইউএসএ প্রথম জব হয় কিন্তু ম্যানুফ্যাকচারিং, লাইক কামিন্স ইজ এ ওয়ার্ল্ড ক্লাস ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং কোম্পানি। সো আমার যাত্রা শুরু হয় ইউএসএ তে ওইভাবে ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে। আমি পরবর্তীতে ওদের কমিশনিং লিড হিসেবে কন্টিনিউ করি। তো আমি ওইটা জানলাম। পাশাপাশি হাইড্রোজেন পাওয়ার প্ল্যান্টে আমি এর আগে কখনো কাজ করি না, হাইড্রোজেন পাওয়ার প্ল্যান্ট কমিশনিং এ আমি কাজ করেছি। তো আমার এখনো আমার মনে হয় যে আমি অন্যান্য আরো ইন্ডাস্ট্রি সম্পর্কে জানি, প্রসেস সম্পর্কে জানি, বা ফাংশন সম্পর্কে জানি, অর্গানোগ্রামের মধ্যে ইন্টার ডিপার্টমেন্ট কিভাবে কাজ করে। সো I am always trying to learn new things, new technologies, and try to collaborate with the other people or other department. Okay. So আপনি হচ্ছে অয়েল বা গ্যাস এন্ড এনার্জি সেক্টরে হচ্ছে অনেকদিন ধরে কাজ করছেন। তো আমাদের জানা মতে এই সেক্টরগুলো অনেক লাইক হাই ডিমান্ডিং হয় বা অনেক হাই রিস্ক থাকে এখানে। সো আপনি আপনার এই যে এত দীর্ঘদিনের কাজের ক্ষেত্রে কি কোনো ধরনের চ্যালেঞ্জ ফেস করেছেন?
কাজ করার সময়? এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। চ্যালেঞ্জ আমাদের আসলে প্রতিনিয়ত ফেস করতে হয়। আমি আরেকটু আগে যেটা বললাম, আমাদের কাজের সাথে অন্যান্য সেক্টর জড়িত, তো এটা এক ধরনের চ্যালেঞ্জ যে আমাদের আপ টাইম মেনটেন করতে হবে। আমি যদি আমার ইকুইপমেন্ট গুলা, আমার প্রসেস গুলা, আমার সিস্টেম গুলা রিলায়েবলি না রান করি, তাহলে আমি সেই কনফিডেন্ট বা সেই ক্রেডেনশিয়াল আমি পাবো না, অথবা আমি আমার স্টেকহোল্ডার যারা আছে তাদের থেকে আমি সেই কনফিডেন্সটা গ্রো করবে না। তো এই ক্ষেত্রে এটা একটা বড় চ্যালেঞ্জ। আর এখানে যেটা হয়, এগুলা হাই রিস্ক এনভায়রনমেন্ট, তো এক্ষেত্রে অলওয়েজ কনসিডার করা হয় সেফটি। তো যেহেতু সেফটিটা খুব কনসিডার করা হয় আমাদের, তার মানে উই আর এক্সপোজড ইন দ্য রিস্ক এনভায়রনমেন্ট। এক্ষেত্রে আমাদেরকে যে কোনো কাজ করার আগে আমাদেরকে গো থ্রু কিছু প্রসেস আছে, স্টেপ, পারমিট টু ওয়ার্ক বা অন্যান্য প্রসেস সিস্টেম, আমাদেরকে এগুলো ইভ্যালুয়েট করে তারপরে কাজে যেতে হয়। তারপর কাজে যাওয়া মানে কি, আমরা তো ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল, উই অলওয়েজ ট্রাই টু এলিমিনেট দ্য হ্যাজার্ড অর রিস্ক। হ্যাঁ, কিন্তু হয়তো এলিমিনেট করা সম্ভব হয় না, তখন আমরা এখানে ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল অ্যাপ্লাই করি, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অ্যাপ্লাই করি। সেক্ষেত্রে আমরা টিম ওয়ার্কটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করি, বিকজ হচ্ছে এগুলা সব মেনটেন করার পরেও যদি আমার টিম মেম্বার, কারণ এখানে একা কোনো কাজ করে ফেলবে এরকম না, দেখা যাচ্ছে একটা ইঞ্জিন ওভারহোলিং করলো বা একটা প্রসেসের পুরো কমিশনিং করছে, অনেক টিম থাকে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্ট, প্লাম্বার, ফিটার, টেকনিশিয়ানস, সেফটি, সো লট অফ পিপল ইনভলভ। সো এদের সাথে কোঅর্ডিনেশনটা খুবই ইম্পর্টেন্ট। তো টিম ওয়ার্কটা যদি না থাকে এবং সিঙ্কটা না হয়, এক্ষেত্রে এই কোঅর্ডিনেশনটা তৈরি হবে না। এবং এই ক্ষেত্রে টিম ওয়ার্কের পাশাপাশি লিডারশিপটা ইম্পর্টেন্ট মোর, বিকজ হচ্ছে যে লিড করছে সে আসলে কিভাবে লিড করছে এবং সে কি প্রপারলি কনভার্জেন্ট অ্যাবাউট দ্য রিস্ক, প্রসেস অ্যান্ড স্টেপ অফ দ্য ওয়ার্ক। সো সে যদি প্রপারলি জানে, সে তার টিম মেম্বারের কাছে সেটা বলতে পারবে, এক্সপ্লেন করতে পারবে এবং যে কোনো কাজ সেফলি বা কমপ্লিটলি করতে পারবে আর কি। তো এগুলা তো বড় চ্যালেঞ্জ, বাট চ্যালেঞ্জ ইজ অলওয়েজ দেয়ার, অপরচুনিটি ইজ দেয়ার। সো চ্যালেঞ্জ না থাকলে তো আমরা কেউই জীবনে মানে এগুতে পারবো না। সো চ্যালেঞ্জ ইজ অলওয়েজ দেয়ার। তো এটাকে অপরচুনিটি হিসাবে নেই। সো আমি মনে করি দ্য গ্রেটেস্ট danger in times is not the turbulence. The turbulence is the process, or it will happen, but it is the act that we do for the year start as logic. So we always need to update by ourselves or with the technology or the learning. So that is important to face the challenge. আপনি যে টার্বুলেন্সের কথা বললেন, বা এমন কোন চ্যালেঞ্জ আপনি নিজে ফেস করেছেন কিনা যেটা হচ্ছে আপনার এখন মনে আছে বা আপনার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল, আর এমন কিছু থাকলে সেটা হচ্ছে আপনি কিভাবে ওটা ফেস করেছেন বা সলভ করেছেন? চ্যালেঞ্জ তো প্রতিনিয়ত আমাদের থাকে। আমি অনেক চ্যালেঞ্জের কথা বলতে পারি, বাট আমার মনে আছে যখন আমি আমার প্রথম আমি লিডারশিপের একদম ডিরেক্টলি মেইনটেনেন্স ম্যানেজার ওই জব রেসপন্সিবিলিটিটা আমি অন করি, তখন আমাদের পুরো প্ল্যান্টে প্রথম যে শাটডাউন বলে, মানে সবগুলা প্রসেস সবকিছু বন্ধ থাকবে, বাট এখানে এক্সট্রা ম্যান পাওয়ার দরকার হয়, প্ল্যান দরকার হয়, এই প্রসেসগুলা পুরোপুরিভাবে করতে হয়। দেখা যাচ্ছে যে প্ল্যান্টের মধ্যে এক্সট্রা 300 মোর পিপল, কন্ট্রাক্টর এবং এখানে কন্টিনিউয়াস সিমুলটেনিয়াস অপারেশন হচ্ছে, কাজ করছে, এবং হাই রিস্ক এনভায়রনমেন্ট, এবং একটা ডেডলাইন থাকতেছে উইদিন টাইম পিরিয়ড লাইক 1 উইকের মধ্যে আমাদের 100 জব শেষ করতে হবে। আচ্ছা আচ্ছা। তো 100 জব, সবগুলা জবই খুবই ক্রিটিক্যাল, যেটা হয়তো রানিং অবস্থা আমরা করতে পারছি না। আমাদেরকে প্ল্যানিংটা করতে হয়, হয়তো 6 মাস 1 বছর থেকে আমরা প্ল্যানিং করি, ম্যাটেরিয়াল অর্ডার দিতে হচ্ছে, ম্যাটেরিয়াল অনলাইনে আসতে হচ্ছে, তারপরে আমরা ম্যান পাওয়ার গুলাকে এনশিওর করি যে ম্যান পাওয়ার আছে, এটার সাথে রিলেভেন্ট অল টুলস লাইক ক্রেন, ফর্কলিফট or have any other supporting
স্টাফ রিকোয়ার ফর সাপোর্ট দিস। সো এগুলো এনশিওর করা। তো আমার মনে হলো যে ওইটা আমার জীবনের প্রথম খুবই বড় কাজ ছিল, যেটা প্রায় 400-500 পিপল ওয়াজ দেয়ার, সবাইকে নিয়ে এবং নেতৃত্ব দিয়ে এই কাজগুলা প্রায় 100 জবের মতো উইদিন 7 days এ কমপ্লিট করা। দ্যাট ওয়াজ মাই মানে মেমোরেবল ওয়ান অফ দ্য চ্যালেঞ্জিং টাস্ক। এটা অনেক ইন্সপায়ারিং ছিল। তো আমি জানতে চাচ্ছিলাম যে আপনি তো অনেকদিন হচ্ছে হ্যান্ডস অন কাজ করেছেন টেকনিক্যাল সাইডে, তো এখান থেকে লিডারশিপে যখন আপনি শিফট করেছিলেন, সো ইট ওয়াজ আ হিউজ শিফট, মানে একটা দলের নেতৃত্ব দেওয়া বা কোনো কিছু লিডারশিপ রোল প্লে করা। সো এই জায়গাটা আপনি কিভাবে অ্যাডাপ্ট করেছিলেন, মানিয়ে নিয়েছিলেন? লিডারশিপের জায়গাটা যদি আমি একদম প্রথম থেকে বলি, আমার সবসময় মনে হতো আমি পারিবারিকভাবে বা আমি অ্যাজ এ পার্সন আমি খুবই মানুষের সাথে বা আমার ফ্রেন্ড হোক, আমি তাদের সাথে মিশতাম, কথা বলতাম এবং আমি তাদের থেকে তাদের প্রবলেম গুলা জানার চেষ্টা করতাম। তো আমার মনে হতো there is problem, there is opportunity, that is manageable. এটা না এরকম যে কোনো প্রবলেম হবে সেটা ম্যানেজ করা যাবে না। সো আমি তাদের সাথে কথা বলতাম, জানতাম এবং সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করতাম। এটা মনে হয় ইনহেরেন্টলি কিছু কোয়ালিটি আমার মধ্যে ছিল, এবং আমি আমার ইন্ডাস্ট্রি বা জব লেভেলে বা আমি আমার অন্যান্য একাডেমিক লেভেলে আমি সাংগঠনিকভাবে চেষ্টা করতাম যে কানেক্টেড থাকার জন্য মানুষের সাথে এবং অন্যান্য অর্গানাইজেশনের সাথে, সো দ্যাট যেটা হয় যে আমি আমার থটটা আমি তাদের সাথে শেয়ার করলাম, যদি কোনো ইমপ্রুভমেন্টের অপরচুনিটি থাকে সেটা সাজেস্ট করলাম। এই জিনিসটা আমার পরবর্তীতে যখন আমি কর্মজীবনে ঢুকি এবং সেটা আমার মধ্যেই ছিল, আমি অলওয়েজ চেষ্টা করতাম যে কিভাবে পরিবর্তনটা আনা যায়, হয়তো ছোট হোক বা বড় হোক, বাট আমি পরিবর্তনটা নিয়ে কাজ করতাম, মানুষের সাথে যেতাম, হ্যান্ড টু হ্যান্ড কাজ করতাম এবং ওদের কি কি প্রবলেম আছে সেটা ওদের থেকে শুনে ম্যানেজমেন্ট লেভেল পর্যন্ত রিচ করানোর চেষ্টা করতাম। হয়তো সবসময় সবকিছু রিচ করা সম্ভব হতো না, বাট চেষ্টা করতাম যে এটাকে কিভাবে প্রপার ওয়েতে বলা যায়। এবং প্রবলেম সলভিং এর প্রতি আপনার হচ্ছে শুরু থেকে আগ্রহ ছিল? হ্যাঁ, ডেফিনেটলি কোঅর্ডিনেট করা মানুষের সাথে, তো এটা হচ্ছে আপনাকে ওখানে হেল্প করেছে লিডারশিপে আপনি যখন শিফট করেছেন তখন? হ্যাঁ, এটা একটা প্রসেস যে আমার মধ্যে কিছু হয়তো ছিল, সেই জন্য আমি কিছু কোয়ালিটি ছিল এই জন্য আমি করেছি। পাশাপাশি যখন আমি দেখলাম আমার ইন্ডাস্ট্রিতেই বা আমি যখন জব করি যে এখানে অপরচুনিটি আসছে যে কাজগুলাকে ডিফারেন্ট ওয়েতে করার এবং নেতৃত্ব দিয়ে কাজগুলাকে আরো সুন্দরভাবে করার, অর্গানাইজেশনের ক্যাপাবিলিটি এনহ্যান্স করা এবং ইকুইপমেন্ট যদি ধরি ওদের রিলায়েবিলিটিটা বাড়ানো, আবার ম্যান পাওয়ার ম্যানেজমেন্ট গুলা করা, তো তখন আমি আস্তে আস্তে এই জিনিসগুলা নিয়ে কাজ করে আমি এখানের যে পরিবর্তনগুলা সেগুলা নিয়ে আসার চেষ্টা করি স্লোলি। একটা সময় দেখা গেল যে আমরা অনেক বেশি ম্যানুয়াল টেকনোলজি ইউজ করতাম, লাইক কোনো ডেটাবেস তৈরি করা বা মনিটরিং তৈরি করা, আমরা হিউম্যান ডিপেন্ডেন্ট ছিলাম। তো এখানে চেঞ্জ আনার চেষ্টা করা যে এটাকে কিভাবে আরো ইফিসিয়েন্ট করা যায়, এই প্রসেসগুলোকে কিভাবে আরো মানে ইফেক্টিভ করা যায়, অটোমেটেড করা যায়, ডিজিটাইজেশন করা যায়। তো এগুলা নিয়ে সবসময় চিন্তা ছিল, কাজ করতাম। তো এগুলাও আরেকটা পয়েন্ট ছিল যে নেতৃত্ব শুধু তো মানুষকে নিয়ে না, মানুষের পাশাপাশি হচ্ছে আমি প্রসেসকে নিয়ে কিভাবে বা সিস্টেমকে নিয়ে কিভাবে কাজ করব, এই ওভারঅল সবকিছু মিলেই আমার যখন আমি পরবর্তীতে মেইনটেনেন্স ম্যানেজার পজিশনে অপরচুনিটি পাই এবং আমি প্রমোটেড হই, সেটা আমার অনেক বেশি কাজে লেগেছে এবং আমি চেষ্টা করেছি মানুষের জন্য কাজ করার, প্রসেসের জন্য কাজ করার, ওভারঅল ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করার, নট অনলি ইন টার্মস অফ লোকাল, ইন গ্লোবাল ইয়ার। আচ্ছা, আপনি হচ্ছে দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে আছেন। একটা উদাহরণ যেমন আপনি এখন বললেন যে আগে হচ্ছে খুব ম্যানুয়াল লেবার ছিল, তারপর হচ্ছে জিনিসগুলো অটোমেট করা বা ডিজিটালাইজ করার ক্ষেত্রে হচ্ছে অনেকটা অগ্রসর হয়েছে। তো আপনি এত বছরের মধ্যে ইন্ডাস্ট্রিতে হচ্ছে কি ধরনের শিফট খেয়াল করেছেন, লাইক যেটা খুবই ড্রাস্টিক ছিল, অনেক চোখে পড়ার মতো?
মানে আপনার মতে? হ্যাঁ, এইটা অনেক ড্রামাটিক পরিবর্তন আসছে খুব রিসেন্টলি, বাট স্লোলি যদি আমরা ইন্ডাস্ট্রি 2, ইন্ডাস্ট্রি 3 আর ইন্ডাস্ট্রি 4 দেখি, তাহলে আমাদের দেখা যাচ্ছে যে আমরা অনেক বেশি যান্ত্রিক থেকে অটোমেশনের দিকে আস্তে আস্তে চলে আসছি। সো ইন্ডাস্ট্রি শিফট হলো, সো ইটস কল প্যারাডাইম শিফট, সামথিং লাইক দ্যাট। তো আমরা শিফট হতে হতে এখন যেখানে আমাদের ইন্ডাস্ট্রিগুলো অটোমেটেড ছিল না, অনেক বেশি হিউম্যান ডিপেন্ডেন্ট ছিল। দেখা যাচ্ছে হয়তো আমি 2 মাইল দূরে আমার একটা ইকুইপমেন্ট, বড় একটা ইকুইপমেন্ট আছে, লাইক জেনারেটর আছে, আমি ওইখানে গিয়ে ফিজিক্যালি তারপরে আমাকে অপারেটরদেরকে রিডিং নিয়ে আসতে হচ্ছে যে প্রেসার কত, টেম্পারেচার কত বা কি কি এখানে এই প্যারামিটার গুলো নিয়ে আসতে হচ্ছে। এখন এটা কাউকে ম্যানুয়ালি যেতে হয় না, এই জিনিসগুলা সেন্ট্রাল ডিসিএস বা কন্ট্রোল রুমে চলে আসে এবং কনসোলে যে থাকে সে দেখছে কন্টিনিউয়াস মনিটরিং যে হ্যাঁ এটা 50 থাকার কথা, এটা এখন কত আছে, বা 50 থেকে এটা 60 চলে গেছে, তাহলে সে একটা নোটিফিকেশন পাবে, বা এটা কমে গেল সে আরেকটা নোটিফিকেশন পাবে। তো এই যে অটোমেশনের যে পরিবর্তন এবং এই ইন টার্মস অফ কোয়ালিটি এবং রিলায়েবিলিটি, এটা হিউজ। মানে আমাদের যখন একটা ইকুইপমেন্ট ফুল ড্যামেজ হয়ে যায়, সেই ক্ষেত্রে যে কস্টটা ইনভলভ থাকে, আমি যদি এটা আর্লি ডিটেক্ট করে অটোমেশনের মাধ্যমে, বা এখন আমি যদি বলি যে আইওটি অথবা এআই এর মাধ্যমে আমি আগে থেকে প্রিডিক্ট করলাম 2 মাস আগে যে এই ট্রেন্ডটা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, সো ইউ নিড অ্যাটেনশন, তাহলে আমি কি করতে পারছি, আমি সময় পাচ্ছি, আমি প্ল্যান করতে পারছি, আমি আমার কি কি ম্যাটেরিয়াল লাগবে এই কাজটা, এই প্রবলেমটা ফিক্স করার জন্য সেটা অ্যারেঞ্জ করতে পারতেছি, আমি আমার ম্যান পাওয়ার করতে পারছি, এভরিথিং আই ক্যান প্ল্যান and I can prevent this breakdown. So এই শিফটটা হিউজ ইন্ডাস্ট্রির জন্য। আর এই ধরনের শিফট মানে আপনার লিডারশিপের ক্ষেত্রে কি ধরনের প্রভাব ফেলেছে, যে আপনি ওটাকে অ্যাডাপ্ট করে কাজে লাগানোর ক্ষেত্রে? লিডারশিপের ক্ষেত্রে সবসময় সমস্যা হয় যে কোনো পরিবর্তন বা এই যে চেঞ্জটা, এটা ইমপ্লিমেন্ট করা, বিকজ it's a top down, not a top down approach, it's always to be a bottom up approach. মানে এই পরিবর্তনগুলো অনেকগুলো থাকে যে যারা ফিল্ডে কাজ করে, একদম টেকনিশিয়ান থেকে শুরু করে প্রসেসে যারা থাকে, তো এই বটম আপ অ্যাপ্রোচে যদি আমি প্রপারলি ইমপ্লিমেন্ট করতে না পারি বা এক্সিকিউট করতে না পারি, তাহলে যে সমস্যাটা সেটা হচ্ছে আমি অলওয়েজ অ্যাজ এ লিডার অলওয়েজ ফেস ডিফিকাল্টিস অর রিস্ট্রেইন ফেস করে। কি ওরা তো ট্রেডিশনাল অ্যাপ্রোচের বাইরে আমরা নতুন টেকনোলজিকে নিতে চাই না, তাই না? বাংলাদেশে যখন সাবমেরিন কেবল ফ্রিলি আসে, তখন কি হলো যে বাংলাদেশে সাবমেরিন কেবল আসার দরকার নাই, এরকম টাইপের একটা কথা ছিল। তো এটাতে ইনফরমেশন, এটা প্রস কনস থাকে আর কি, যে ইনফরমেশন সব চলে যাবে, এরকম টাইপের রেজিস্ট্যান্স গুলা থাকে, যে একটা গ্রুপ থাকবে যে এটাকে নিবে না। তো আমার গতকালকেও একটা মিটিং এ কথা হচ্ছিল যে আমরা যদি এখন আইওটি বা এআই নিয়ে আমরা চিন্তা করি এবং ডিজিটাল টুইন নিয়ে আমি কাজ করছি, তো এই যে টেকনোলজি গুলা দরকার কেন? দরকার কি আমার জন্য? না, এটা আমার জন্য দরকার নাই। এটা কার জন্য? এগুলা ইউজ করবে হচ্ছে টেকনিশিয়ানরা ফিল্ডে, ক্যালিব্রেশন ও বিভিন্ন পারপাসে। তো টেকনিশিয়ানরা এগুলা কেন নিতে চাইবে না? বিকজ তারা আপগ্রেড হতে চাচ্ছে না। তারা যদি আপডেট না হয়, তাহলে তাদেরকে তো প্ল্যান্টে পড়ে থাকতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তারা সবসময় ম্যানুয়াল লেবারিয়াস কাজ করতে হবে। তারা যদি আপডেট হয়, তারা যদি স্মার্ট হয়, দেন তারা এই টেকনোলজিটা ইউজ করবে। তাকে তো বারবার যেতে হবে না। he can prove, okay, my equipment is working, you see, this is the document, so they can prove. তাহলে আপনার unnecessary manpower cost কমে যাবে, they can prove themselves, তারা আপডেট হচ্ছে, এফিসিয়েন্সিটা অনেক বেড়ে যাচ্ছে না? আমরা তো লিন বলছি, লিনে চলে যাব, আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট হবে, আমরা ডিকার্বনাইজেশনে যাইতে যাচ্ছি, ডিকার্বনাইজেশনের জন্য এগুলা দরকার। হিউম্যান, এখানে চ্যালেঞ্জটা হচ্ছে যে তারা ট্রেডিশনে আমরা চিন্তা করি যে এখানে হয়তো হিউম্যানকে রিপ্লেস করতেছে, বাট ব্যাপারটা হিউম্যানকে রিপ্লেস না, এটা অগমেন্টেড ফর হিউম্যান, আপডেট করতেছে।
অনেক সময় এটা থাকে যে হয়তো চাকরি হারিয়ে ফেলবে, বা এই জন্য হয়তো যারা ওই ফিজিক্যাল লেবারের সাইডে থাকে ওনারা হচ্ছে ইন্টারেস্টেড থাকে না এটা অ্যাডাপ্ট করার ক্ষেত্রে, যে মানে নতুন প্রযুক্তি আসা বা কোনো একটা কিছু নতুন ইন্ট্রোডিউস হওয়া মেবি তাদের হচ্ছে চাকরির ক্ষেত্রে প্রভাব ফেলবে, এই ধরনের একটা মেন্টালিটিও মেবি থাকে, তো ওটা থেকেও হতে পারে। তো এই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে আসলে কি লাইক টেকনোলজির ইউজ এখন হচ্ছে চাকরির ক্ষেত্রে প্রভাব ফেলতেছে, যে মানুষজন চাকরি হারাতে পারে? না, আপনার কথা আমি একমত যে এই ভয়টা থাকবে, এই ভয়টা থাকবে, এটা ইটস এ হিউম্যান নেচার, বাট অ্যাজ এ লিডারশিপ পয়েন্ট অফ ভিউ আমাকে সেটা বোঝাতে হবে। I have to make people understand that okay, this is the pros that you are thinking, this is the pros and this is the cons. So cons এর থেকে এই প্রোসটা অনেক বেশি। এখন আমি যদি চিন্তা করি যে ইন্ডাস্ট্রি ওয়াইজ যদি দেখি, তাহলে প্রোডাক্ট কিন্তু চলে গেছে, এখন কিন্তু কেউ ওই ট্রেডিশনালি ওইভাবে রিল দিয়ে ছবি উঠায় না, বিকজ হচ্ছে তাদের মাইন্ডসেট, তারা তাদেরকে চেঞ্জ করেনি বা আপডেট করেনি। নোকিয়া কিন্তু এখন ইন্ডাস্ট্রিতে সেভাবে নেই। আপনি যদি আপনার টেকনোলজিকে আপডেট না করেন, আপনাকে আপডেট না করেন, তাহলে somebody or something will replace you. So এই রিপ্লেসমেন্টটা তো সেই ক্ষেত্রে আলটিমেটলি হয়তো 2 years 5 years এর পরে যে রেজিস্ট করছে তার জন্য বেটার কিছু নিয়ে আসবে না, ইভেন্চুয়ালি হি উইল বি রিপ্লেসড। সো বেটার টু আপডেট অর লার্ন, তাই না? তো এই জিনিসটা, এটাই কাজ হচ্ছে লিডারশিপের, যে আমি এটা আবার টপ ডাউন অ্যাপ্রোচ, যে লিডারশিপ পয়েন্ট অফ ভিউ থেকে কিভাবে তার এই অ্যাপ্রোচটা সে কমিউনিকেট করবে। সো কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে এটা কি তাকে রিপ্লেস করার জন্য, না এটা হচ্ছে তাকে আপডেট করার জন্য এবং তাকে ইজিলি কাজগুলা এক্সিকিউট করার জন্য। তো আমি যদি মনে করি যে এটা আমি অ্যাজ এ লিডারশিপ পয়েন্ট অফ ভিউ বা ম্যানেজমেন্ট পয়েন্ট অফ ভিউ আমি প্রপারলি কমিউনিকেট করতে পারি এবং ট্রেন করতে পারি আমাদের নেক্সট জেনারেশন আর ম্যান পাওয়ার যাই আছে, আমি নেক্সট জেনারেশন, আমি মনে করি যে বাংলাদেশের কনটেক্সে এটা নেক্সট জেনারেশনকে আমি যদি এটা মেসেজটা কনভে করতে পারি প্রপারলি, যে ইউ নিড টু ইমপ্রুভ ইউর স্কিল, তুমি তো কম্পিটিশনে টিকে থাকতে হলে তোমার স্কিল ডেভেলপ করতে হবে। তোমার যদি স্কিল ডেভেলপ না করো, ট্রেডিশনাল অ্যাপ্রোচে তুমি চলো যে না আমার ঠিক আছে, আমার এই ডিগ্রি আছে এই ডিগ্রি আছে, আমি ট্রেডিশনাল ডিগ্রিগুলো কমপ্লিট করলাম, বাট আমার স্কিল নেই, তাহলে তো আমি এক সময় থাকবো না, আমার এক সময় ডিফিকাল্টি আমাকে ফেস করতেই হবে। তো এই জিনিসটা কমিউনিকেট করার দায়িত্ব হচ্ছে লিডারশিপ বা ম্যানেজমেন্ট বা অ্যাজ এ হোল, যদি কান্ট্রি ওয়াইজ ধরি, কান্ট্রির টপ ম্যানেজমেন্ট থেকে এগুলো আসতে হবে চেঞ্জের জন্য। আমাদের কাছে আমাদের একজন দর্শকের থেকে কোশ্চেন আছে, সেটা হচ্ছে আপনি বাংলাদেশ আর হচ্ছে ইউএস এর মধ্যে, মানে বাংলাদেশ বা ইউএসএ তে আপনি যখন ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, তো আপনার মেইনটেনেন্স এর ক্ষেত্রে কি ধরনের ডিফারেন্স খেয়াল করেছেন, স্পেসিফিক্যালি রিলায়েবিলিটি বা হেলথ এন্ড সেফটির জন্য? এটা একটা দারুণ কোশ্চেন, কারণ দুটা মনে হয় দু রকম জগৎ আর কি। বাংলাদেশের কালচারালি আমরা একরকম, প্র্যাকটিস একরকম, আর ইউএসএ তে আমরা যখন কাজ করি একরকম। আপনি যদি দেখেন টেকনোলজিক্যাল দিক থেকে ইউএস অলওয়েজ আপডেটেড, তারা সব ইনোভেটিভ বা ইনোভেশন গুলো ওদের থেকে শুরু হয়, ওরা টেস্টিং বা পাইলট প্রজেক্ট দিয়ে শুরু করে। আর আমাদের দেশে যখন যায় দেখা যাচ্ছে যে 20 or 30 ইয়ার্স তারা এই টেকনোলজি ইউজ করে ফেলেছে অলরেডি। তো আমি যখন বাংলাদেশে কাজ করতাম, আমি সফটওয়্যার ওয়াইজ যদি ইউজ করতাম আমার প্ল্যান্টে বা আমার ইন্ডাস্ট্রিতে, আমি হয়তো 5টা সফটওয়্যার ইউজ করতাম ডেইলি, ডে টু ডে অ্যাক্টিভিটিসে আমার হয়তো প্রয়োজন হতো। আর এখন যদি আমি প্রথমেই দেখি যে আমি আমার এই কোম্পানিতে আমি যখন কাজ করি, আমি মিনিমাম 20 সফটওয়্যার ইউজ করি। 20 সফটওয়্যার আমি কন্টিনিউয়াস ইউজ করি তা না, বা আমার ইনভলভমেন্ট খুব বেশি তা না, কিন্তু আমার ছোট ছোট ইনভলভমেন্ট অনেক থাকে, যে আমি হয়তো ডেটাগুলো মনিটরিং করছি, আমি পাই ভিশন দিয়ে আমি দেখছি আমার ইকুইপমেন্টের কি হেলথ, আমি ডিজিটাল টুইন ইমপ্লিমেন্ট করতেছি,
তারপরে হচ্ছে আমি সিক দিয়ে গ্রাফগুলা দেখছি একদম কন্টিনিউয়াস মনিটরিং এর জন্য, যে কোন ডাটা আমি তখন এটা ফেলিউর মোডটা আমি অ্যানালাইসিস করতে পারছি কন্টিনিউয়াস ট্রেন্ড থেকে। তো আমি এখানে অনেক অনেক সফটওয়্যার ইউজ করি এবং এই প্রত্যেকটা সফটওয়্যারই ইফেক্টিভ কিসের জন্য? প্রত্যেকটা সফটওয়্যারই আমাকে কোনো না কোনো ইনফরমেশন দিচ্ছে, কোনো না কোনো ভাবে হেল্প করছে। আর এখন এআই এসে তো আমার কাজ, এখন আমি দেখা যাচ্ছে আগের মতো তো এত সময় আমাকে করতে হয় না। আমি একটা রিপোর্ট হয়তো তৈরি করলাম, এত সময় আমার দিতে হচ্ছে না, বা আমি একটা প্রেজেন্টেশন বানাবো, অত সময় আমাকে দিতে হচ্ছে না, বা আমি একটু টেকনিক্যালি কোনো ইনফরমেশন হয়তো ক্রস চেকের জন্য আমি রেফারেন্সটা নিব, আমাকে তো এআই অগমেন্টেড মাই ওয়ার্ক। হ্যাঁ, তো এটা এডিশনালি অ্যাড করেছে। এটা হচ্ছে আমার টেকনোলজিক্যাল দিক থেকে ইন্ডাস্ট্রিতে যে পরিবর্তনটা। আর কাজের দিক থেকে আমি বলবো যে এখানকার ম্যান পাওয়ার যেভাবে কাজ করে ইন্ডাস্ট্রিগুলোতে, আমাদের ম্যান পাওয়ার যারা আছে বাংলাদেশ থেকে, আমি যেটা দেখে আসছি, ওরা যে এদিক থেকে পিছিয়ে আছে তা কিন্তু না। এই ম্যান পাওয়ারের কোয়ালিটির দিক থেকে আমি মনে করি যে আমাদের বাংলাদেশের ম্যান পাওয়ারের কোয়ালিটি অনেক বেটার। বাট সমস্যাটা হচ্ছে আমাদের স্কোপ গুলা লিমিটেড দেশে, সেজন্য আমরা আমরা প্রপার মেন্টরিং পাই না, আমরা প্রপার ডিরেকশনটা পাই না, যে আমাদের আর্লি এজে যে আমরা কোন পথে যাব, কোনটা করলে ভালো হবে, বা নেক্সট 10 ইয়ার্সে কি পরিবর্তনটা আসতে পারে এইটা জানা। বাট আমি মনে করি আমাদের বাংলাদেশে যে ম্যান পাওয়ার আছে, বা বাংলাদেশে যখন আমরা ইন্ডাস্ট্রিতে কেউ জব করে, বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করে অথবা ডিপ্লোমা পাস করে তারা ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করছে, তাই না? কিন্তু এখানে দেখা যাচ্ছে তার কোনো হয়তো ডিগ্রি নেই, বাট সে কিন্তু অনেক বড় পজিশনে জব করছে, কারণ তারা এক্সপিরিয়েন্সটাকে অনেক বেশি গুরুত্ব দেয়, স্কিলটাকে গুরুত্ব দেয়। আমাদের যেটা সমস্যা, আমাদের যারা লম্বা সময় থেকে ইন্ডাস্ট্রিতে কাজ করে এসেছে বাংলাদেশ থেকে, যাদের একটু স্কিল আছে, দে আর ডুইং এক্সট্রিমলি ওয়েল, মানে তারা ইউএসএ তে খুবই ভালো করছে। আমার সাথে আমার অনেক কলিগ আসছে যারা আমার সাথে বা আমার আগে পড়ে, তারা অনেক ভালো করছে। কিন্তু যারা দেখা যাচ্ছে যে অনেকে আসছে যাদের হয়তো স্কিলটা ওইভাবে নেই, এবং তাদেরকে রিল্যাক্টেন্ট টু লার্ন নিউ থিংস। হ্যাঁ, তো এটার কারণে তারা পিছিয়ে যাচ্ছে বা তারা ডিফিকাল্টিস ফেস করছে। বাট আমি খুবই অপটিমিস্টিক যে বাংলাদেশের ম্যান পাওয়ার বা বাংলাদেশের স্কিল যারা আছে তারা চমৎকার। আর লার্নিংটা এখন তো আর লোকাল কোনো কিছু না, ইটস এ গ্লোবাল। তো তারা যদি তাদের স্কিল অ্যান্ড মাইন্ডসেট চেঞ্জ করে স্কিলটাকে ডেভেলপ করে, বাংলাদেশের ম্যান পাওয়ার এখানে ভালো করবে। টেকনোলজিক্যাল দিক দিয়ে একটু চেঞ্জ আছে, বাট উই আর গুড। ওকে, সো আমরা আপনার লিডারশিপ নিয়ে এর আগে কথা বলছিলাম। সো যেহেতু আপনি বললেন যে মোস্ট অফ দ্য টাইম লিডার, টিম লিড বা লিডারশিপ বা ম্যানেজার রোলে যারা থাকে, তো টিমকে হচ্ছে মানে মোটিভেটেড রাখা, এটা ওনাদের উপর অনেকটা ডিপেন্ড করে। তো যেহেতু হচ্ছে আপনাদের ইন্ডাস্ট্রিতে অনেক হাই রিস্কের ব্যাপার আছে, বা নিরাপত্তা, সেফটি, হেলথ রিলেটেড ইস্যু থাকে ওখানে, তো এক্ষেত্রে আপনি যখন লিডারশিপ রোলটা প্লে করতেছেন, আপনার সাথে যারা থাকে তাদেরকে কিভাবে আপনি মোটিভেটেড রাখেন? এটা খুবই ইম্পর্টেন্ট মোটিভেট রাখার জন্য। সো আমি মনে করি এখানে পিপল ডোন্ট কেয়ার হাউ মাচ ইউ নো আনটিল দে আন্ডারস্ট্যান্ড হাউ মাচ ইউ কেয়ার ফর দ্যাম। সো আপনি যদি আপনার ম্যান পাওয়ারের ব্যাপারে কেয়ারফুল না হন, এবং তারা আসলে কি চাচ্ছে এবং তাদের লিমিটেশন কোথায়, আপনার যদি টিমকে নেতৃত্ব দিতে হয়, আপনি আপনার প্রত্যেকটা ম্যান পাওয়ারকে জানতে হবে বা আপনার টিমকে জানতে হবে, প্রপারলি জানতে হবে। কারণ এবং তাদের সাথে আপনাকে হ্যান্ড টু হ্যান্ড গিয়ে কাজ করতে হবে তা না, বাট ওদেরকে আপনাকে গিয়ে ওদের সাথে গল্প করতে হবে, ওদের খোঁজ খবর নিতে হবে, ওদের কি ডিফিকাল্টিস ফেস করছে, হয়তো দেখা যাচ্ছে কারো পারিবারিক সমস্যা বা প্রবলেম আছে, আপনি তাদের সাথে শেয়ার করতে হবে, আপনি তাদের থেকে জানার চেষ্টা করবেন। আবার কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন টুলস হয়তো তার কাছে নেই বা রিসোর্স তার কাছে নেই, হয়তো আপনার কাছে সে আসতে পারছে না বিকজ হচ্ছে হায়ারার্কির কারণে। আপনাকে এটা এনশিওর করতে হবে যে
আমি তার কাছে গেলাম, আমি তার সাথে কমিউনিকেট করলাম। হ্যাঁ, তো পিপল কেয়ার করাটা খুবই ইম্পর্টেন্ট। এবং নেতৃত্বের জন্য যদি আমি আমার টিমকে ভালোভাবে জানি এবং তাদের গ্যাপগুলা জানি, এরপরে আসে তার স্কিলের ক্ষেত্রে অনেকের কারো হচ্ছে যে এক একটা স্ট্রেংথ থাকে, আবার তার উইকনেস থাকে। তাহলে যার যে স্ট্রেংথ, তাকে যে আপনি কাজ বা ওয়ার্ক দিবেন সেটা তার স্ট্রেংথ ওয়াইজ দিতে হবে। আর উইকনেসটা নিয়ে আপনি কি করবেন? উইকনেস জেনে আপনি বসে থাকলে হবে না। তার উইকনেসের জন্য তার হয়তো 5 ইয়ার্স 10 ইয়ার্স প্ল্যান করতে হবে, 3 ইয়ার্স টু 5 ইয়ার্স তার লার্নিং এন্ড ডেভেলপমেন্ট কার্ড তৈরি করতে হবে, যে আপনি কিভাবে তাকে ডেভেলপ করবেন। এবং প্রত্যেকটা আমরা আমাদের ইন্ডাস্ট্রি বা স্ট্যান্ডার্ড ইন্ডাস্ট্রিতে এটা সবসময় থাকে যে আপনার পারফরমেন্সটা ম্যানেজমেন্ট প্রসেস থাকে, অ্যাপ্রাইজাল প্রসেস থাকে, লার্নিং ডেভেলপমেন্ট থাকে, কম্পিটেন্সি ইভ্যালুয়েশন প্রসেস থাকে। এগুলোর মাধ্যমে আপনি ইভ্যালুয়েট করবেন যে তার আসলে কোন ধরনের স্কিল দরকার। কিছু সফট স্কিল দরকার হতে পারে, যে হয়তো তার কমিউনিকেশন ভালো না, বা তার রিপোর্ট রাইটিং তার এই কাজের জন্য দরকার, বাট রিপোর্ট রাইটিং হয়তো তার আপ টু দ্য মার্ক না। আবার টেকনিক্যাল স্কিল হয়তো তাকে দেখা যাচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, আমি ইলেকট্রিক্যাল সেফটির উপরে একটা কোর্স করানো দরকার, বিকজ ইলেকট্রিক্যাল সেফটিটা তার হয়তো নলেজ এডিকুয়েট না। তো এই সফট স্কিল এবং আপনার টেকনিক্যাল ট্রেনিং, এই টাইপের ট্রেনিং ম্যাট্রিক্স ডেভেলপ করা। তো এই ডেভেলপমেন্টে যেটা হয় যে মানুষ আসলে সাকসেসফুল বা হ্যাপি হয় যখন সে নতুন কিছু লার্ন করে। তো তার যখন দেখবে যে না, তার এখানে গ্রোথ আছে, ডেভেলপমেন্ট আছে, এবং তার ফিউচার একটা প্ল্যান আছে তাকে নিয়ে, এটা হচ্ছে ওয়ান অফ দ্য সিগনিফিকেন্ট রিজন or can be a significant reason to motivate your employees or your teammates. এই মোটিভেশন যদি থাকে, আপনি কেয়ার করবেন এবং আপনি তাকে নিয়ে প্ল্যান করবেন, এবং এই প্ল্যানটা তাকে ডেভেলপ করার জন্য, সেটাই হচ্ছে কেয়ার। এবং এইটা যখন প্রপারলি আপনি তাকে কমিউনিকেট করতে পারবেন আপনার টিমের মধ্যে, এবং টিমের মধ্যে কমিউনিকেট করবেন, তখন সে আপনার প্রতি কনফিডেন্টটা তৈরি হবে যে না ঠিক আছে, আমি আমার টিমের জন্য কাজ করব, আমি আমার কোম্পানির জন্য কাজ করব। তো এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট নেতৃত্বের জায়গা থেকে, লিডারশিপের জায়গা থেকে, যে টিমের সাথে বসা, টিমের সাথে কথা বলা, টিমকে সময় দেয়া, এবং টিমটাকে নিয়ে চিন্তা করা ডেভেলপমেন্টের জন্য। আপনার এই এনার্জি সেক্টর বা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে মানে ফিমেলদের সুযোগ কেমন, বা এক্ষেত্রে ফিমেল পার্টিসিপেশন আপনি কেমন খেয়াল করেছেন এতদিন, বা এখন কি অবস্থা? অনেক অপরচুনিটিস। ইঞ্জিনিয়ারিং সেক্টর, রিলায়েবিলিটি সেক্টর, ফিমেলরা আমি যদি এখন ইউএসএ তে দেখি অনেক, এবং তারা প্রসেস সেফটি, ম্যানেজমেন্ট, লিডারশিপ রোল, এনভায়রনমেন্টাল, তারপরে হচ্ছে ইলেকট্রিক্যাল, এনি ট্রেড, দে আর ডুইং এক্সিলেন্ট। এবং এখানে অনেক অপরচুনিটি। এটা না যে শুধু মানে জেন্ডার ডিসক্রিমিনেশনের এখানে কিছু নেই। আসলে আপনার দরকার হচ্ছে মাইন্ডসেট, আপনি আপনার স্কিলটাকে আপ স্কিল তৈরি করা, এবং আপনি আপনার কোয়ালিটি দিয়ে সেটা আপনি প্রুভ করে দেখান। তো ফিমেলরা যেটা হয় যে আমি তো দেখি যে ওরা অনেক বেশি ভালো করে, এবং আমাদের কম্পিটিশন দেখা যাচ্ছে যে অনেক কিছু আমি আমার ফিমেল কলিগ বা কো-ওয়ার্কার এদের থেকে শিখি। কারণ এখানে আসলে শেখাটা হলো ইম্পর্টেন্ট, কার কাছ থেকে শিখছি এটা ব্যাপার না। আর বাংলাদেশের কনটেক্সেও এখন আমরা যখন প্ল্যান্টে কাজ করতাম, আমার অনেক কলিগ ছিল যারা প্ল্যান্টে গিয়ে কাজ করতো, প্রসেসে গিয়ে কাজ করতো, এবং সেই আমার মনে আছে আমরা তো সেফটি গিয়ার পরে কাজ করতে হয়, হার্ড হ্যাট, সেফটি বুট, কমপ্লিট কাভারঅল। তো সেই একইভাবে আমাদের সাথেই কাজ করছে, আমাদের থেকে ভালো আউটপুট দিয়ে আসতেছে। তো এখানে আমি কোনো ব্যারিয়ার দেখি না, বাট শুধু সে তার মাইন্ডসেট এবং স্কিল যদি ডেভেলপ করে, ওপেন ফর এভরিওয়ান, লট অফ অপরচুনিটিস। ওকে। আর মানে
অনেক ক্ষেত্রে হয় লাইক যেহেতু প্ল্যান্টে কাজ করা দরকার হয়, সো এই জিনিসটা কি লাইক ফিমেল পার্সপেক্টিভ থেকে দেখলে এটা ওনাদের জন্য মানে ইজ ইট ডিফিকাল্ট বা কোনো ধরনের প্রবলেম ফেস করার আছে কিনা? যেহেতু আমাদের হচ্ছে এটা মাথায় রাখা প্রয়োজন হয় যে কোনো চাকরি অ্যাপ্লাই করা বা কাজ করার ক্ষেত্রে, তো ওই থেকে আস করছি। ডেফিনেটলি চ্যালেঞ্জ তো থাকবে, সব ক্ষেত্রেই হ্যাঁ। চ্যালেঞ্জ আছে। ফিল্ডে কাজ করাটাই একটা চ্যালেঞ্জ, যেহেতু আপনি হার্ড ওয়ার্ক করতে হয়, আপনি ফিল্ডে যেতে হচ্ছে, আপনি হয়তো বাল্ব ক্যারি করছেন বা কোনো কিছু আপনি টুলস বক্স নিয়ে আপনি কাজ করছেন, তো সেক্ষেত্রে চ্যালেঞ্জ থাকেই। তো মেয়েদের ক্ষেত্রে এডিশনালি চ্যালেঞ্জ, যদি সে কমফোর্টেবল ফিল না করে কেউ, যে আমি ফিল্ডে কমফোর্টেবল ফিল করি না ফিল্ডে কাজ করা। ফিল্ডে আপনার হ্যান্ডস অন কাজ করা থেকেও অনেক কাজ আছে। আপনি ডকুমেন্টেশন আছে, ডকুমেন্ট কন্ট্রোল, ড্রয়িং, ডিজাইন, অনেক ধরনের কাজ আছে। সেফটি অফিসার, তারপরে অ্যাডমিনিস্ট্রেশন, ফ্রন্ট ডেস্ক, দেয়ার আর লট অফ অপরচুনিটিজ। মানে এটা তো একটা গুটি কয়েক মানুষ হয়তো ফিল্ডের ভেতরে প্রসেসে কাজ করে, বাট বিহাইন্ড দ্য সিন দেয়ার আর লট অফ আদার পজিশনস আপনি কাজ করতে পারেন। সো আপনার যদি সেই রকম স্কিল সেট থাকে এবং আপনি প্যাশনেট হন, ডেফিনেটলি দেয়ার ইজ অপরচুনিটিস, এবং সেটা কোনো ব্যারিয়ার তৈরি করবে না। ওকে, আপনি হচ্ছে এনার্জি সেক্টরের বিভিন্ন ধরনের সংকট বা অপ্রত্যাশিত শাটডাউনের কথা বলতেছিলেন, তো এই সময় হচ্ছে জিনিসগুলো কিভাবে ম্যানেজ করেছেন আপনি? এটা খুবই মানে রিয়েলিস্টিক একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। কারণ হচ্ছে শাটডাউনটা মানে কি, আপনার প্রোডাকশন বন্ধ। হ্যাঁ, প্রোডাকশন যদি বন্ধ হয়, আপনার প্ল্যান্টের মানি বা রেভিনিউ জেনারেট করছেন আপনি প্রোডাকশন থেকে, এটা বন্ধ। তার মানে কেউ কিন্তু ভালো থাকার কথা না। তার মানে সবারই মাথার মধ্যে প্রচন্ড স্ট্রেস হয়। তো আমি জিনিসটাকে অন্যভাবে দেখি, একটু ডিফারেন্টলি দেখি। কি আমার ক্ষেত্রে যদি আমি দেখি যে কোনো কারণে প্ল্যান্ট শাটডাউন, প্রোডাকশন বন্ধ, তখন আমি প্রথমেই যেটা করি যে র্যান্ডমলি কাউকে ফিল্ডে বা কাজ করাচ্ছে আমি বলি যে জাস্ট টেক এ ব্রেক। তুমি তোমার চেক করো, তোমার অ্যালার্ম কি আছে, হিস্ট্রি কি আসছে, জাস্ট চেক এভরিথিং ওয়ান বাই ওয়ান, যে প্রবলেমটা আসলে কজটা কোথা থেকে। সো আমি নর্মালি চেষ্টা করি যে আমার টিমকে প্যানিক না করে কিভাবে স্ট্র্যাটেজিক্যালি আমরা ওই প্রবলেমটা ফেস করতে পারি। হ্যাঁ, প্রেশার থাকবেই। সো আই উইল হ্যান্ডেল দ্যাট প্রেশার। হয়তো অনেক সময় একটু লেট হয়ে যায় আমাদের প্রোডাকশন রিইনস্টেট করতে। তো আমি সবসময় আমার টিমকে চেষ্টা করে গিয়েছি এবং এখনো ট্রাই করি যে ডোন্ট বি প্যানিক, শাটডাউন ইজ পার্ট অফ প্রসেস। এখানে আনপ্ল্যান শাটডাউন হবেই। আমরা যখন প্ল্যান্টে আছি, আমাদেরকে রাখা হয়েছে এই আনপ্ল্যান শাটডাউন গুলা মোকাবেলা করার জন্য। আর এই মোকাবেলাটা আমি যদি প্যানিক হয়ে যাই, তাহলে আমি একটা ঠিক করতে গিয়ে আমি হয়তো আরো 2টা ভুল করে আসবো। সো আমি সবসময় বলি যে একটু ঠান্ডা মাথায় প্রবলেমটা আগে ইভ্যালুয়েট করুক, কি কারণে শাটডাউনটা হয়েছে, এবং খুব স্ট্র্যাটেজিক্যালি অ্যাপ্রোচ নিতে, স্টেপ বাই স্টেপ, দেন ওয়ার্ক, ট্রাই টু সলভ দ্য প্রবলেম। সো এটাতে যেটা হয়, বা আমি আমার ক্যারিয়ারে দেখেছি অনেক সময় প্ল্যান্ট শাটডাউন হয়ে গেছে রাত্রের, আমরা ডিউটিতে, হয়তো আমরা ঘুমাচ্ছি তখন, ডিউটি করে সারাদিন, রাতের 2টা বাজে, রাতের 3টা বাজে, তো প্রোডাকশন বন্ধ। সবার মধ্যে একটা প্যানিক কাজ করে বা একটা স্ট্রেস কাজ করে। তখন আমরা গিয়ে আবার টিম ওয়াইজ আমরা একটা ইনিশিয়ালি টুলবক্স করার পরে দেখি যে কি ধরনের প্রবলেম আসছে, যারা কনসোলে থাকে ওদের সাথে কমিউনিকেট করি, তারপরে 1 বাই 1, এবং সবাইকে একসাথে আমি রাতের বেলায় তো নিয়ে লাভ নেই। সো আগে আমি চেষ্টা করি যে প্রবলেমটা কোথায়, প্রবলেমটা আইডেন্টিফাই করার। হ্যাঁ, আমার কি ধরনের লোক দরকার, আমার কি মেকানিক্যাল টিম দরকার, আমার ইনস্ট্রুমেন্ট টিম দরকার, ইলেকট্রিক্যাল দরকার, না আমার অন্য কোনো সাপোর্ট দরকার। তো এই হিসাবে ইভ্যালুয়েট করার পরে আমি আমার টিমের সাথে কমিউনিকেট করি, হয়তো আমি আমার ম্যান পাওয়ার তখন আমি মুভ করাই। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের কাজগুলো অনেক ইফিসিয়েন্টলি আমি হ্যান্ডেল করতে পারি।
আপনি শুরুতে বলছিলেন যে আপনি কন্টিনিউয়াস লাইক লার্নিং প্রসেসটা কন্টিনিউ করে গিয়েছেন, সেটা হচ্ছে আপনার অ্যাডভান্সড এডুকেশনের ক্ষেত্রে হোক বা কোনো সার্টিফিকেটেড বা আপনার টেকনোলজি নিয়ে আপনি সবসময় ইন্টারেস্টেড ছিলেন নতুন কিছু শেখার ব্যাপারে বা ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে জানার জন্য। তো আপনাকে লাইক এই প্র্যাকটিসটা লাইক কিপিং আপ উইথ নিউ থিংস এটা কিভাবে হচ্ছে সামনে আগাতে হেল্প করেছে বলে আপনি মনে করেন? এটা তো ওয়ান অফ দ্য মানে কি ফ্যাক্টর। আমি যদি নতুন ভাবে আমি আমার কমফোর্ট জোন থেকে আমি যদি বের হয়ে আমি ইউএসএ তে না আসতাম, তাহলে আমি আজকে ইউএস এর অপরচুনিটিটা পেতাম। সো এই লার্নিংটা বা লার্নিং আমি যখন জব ছেড়ে বাংলাদেশ থেকে ইউএসএ তে আসি, তখন আমি হায়ার স্টাডিজ এর জন্য আসি। কিন্তু আমার তো মানে আমি আর্লি এজে বা একদম গ্রাজুয়েশন শেষ করে কিন্তু ইউএসএ তে আসিনি। আমি 15 ইয়ার্স বাংলাদেশে 15 or 16 ইয়ার্স কাজ করে তারপরে আমি হায়ার স্টাডিজ এর জন্য ব্রেক নিয়ে আমি বাংলাদেশের থেকে ইউএসএ তে আসি। সো আমার মনে হয় এটা একটা লার্নিংটা একটা গ্রোথ, মানে কি ফ্যাক্টর ফর গ্রোথ অফ পার্সোনাল হোক আর ক্যারিয়ার ডেভেলপমেন্টের হোক। তো আমি যখন এখানে আসি তখন দেখা যাচ্ছে যে আমি বাংলাদেশে থাকতে অনেক টেকনোলজিক্যাল জিনিসগুলো আমি জানতাম না কিভাবে অ্যাপ্লাই করে, অনেক টুলস আমি জানতাম না। তো এগুলো আমি এখানে এসে শিখেছি। অটোমেশন গুলো আমি মেশিন লার্নিং এর অনেকগুলা কোর্স আমি আমার প্রফেসরের আমার কোর্স কারিকুলামে ছিল। আমি রিসার্চে ছিলাম, আমি প্রায় বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট ইনস্টলেশন টেস্টিং এবং আমি বিভিন্ন ধরনের টেস্টিং করতাম রিসার্চ ল্যাবে। আমি অলমোস্ট 17-18 আওয়ার্সও একদিন আমি রিসার্চে আমি টেস্টিং এর জন্য দিয়ে আমি ওই ল্যাবে বসেছিলাম। তো এই লার্নিং গুলো যেটা হচ্ছে আমার মধ্যে অনেকটা আবার মানে একটা ইনোভেটিভ চিন্তাও তৈরি করে যে হ্যাঁ এটা এই প্রসেসে করছি এক্স প্রসেসে, আমি তাহলে ওয়াই প্রসেসে আবার ট্রাই করি। তো ট্রাই অ্যান্ড এরর মেথড থাকে, এখানে অনেকগুলা ক্যালকুলেশন থাকে। এই ডেভেলপমেন্ট গুলো পরবর্তীতে যখন আমি এখানে জবের জন্য চেষ্টা করি, দেখা গেলো যে এই স্কিল গুলা বা এই টাইপের ইনোভেটিভ চিন্তাগুলা তখন আমার হেল্প করে আর কি। তো এবং পাশাপাশি আমি সবসময় কিছু কোর ট্রেনিং করার চেষ্টা করি। যেমন আমি রিসেন্টলি একটা ট্রেনিং কমপ্লিট করি প্রসেস সেফটি ম্যানেজমেন্ট। তো ইউএসএ তে প্রসেস সেফটির খুবই গুরুত্বপূর্ণ, বিকজ এখানে অনেক কেমিক্যাল প্ল্যান্ট এবং কেমিক্যাল প্ল্যান্ট গুলা খুবই হ্যাজার্ডাস, আমাদের অয়েল অ্যান্ড গ্যাস বা অন্যান্য সেক্টরে হাইড্রোজেন প্ল্যান্ট। তো এই টাইপের সার্টিফিকেশন বা এক্সট্রা নলেজ গুলো আমি নেওয়ার চেষ্টা করি। তো সেগুলো দেখা যাচ্ছে যে অ্যাড আপ হয় একটার পর একটা। হয়তো এখন আমার লাগছে না, ইফ দেয়ার ইজ এনি অপরচুনিটি ইন ফিউচার ইন মাই অর্গানাইজেশন। তো এই জন্য আমার মনে হয় যে আমার 5 ইয়ার্সে বা 3 ইয়ার্সে আমি কি কোর্স করব, এটা আমার একটা সাজানো আছে আর কি। আমি 1 by 1 শেখার চেষ্টা করি আমার গ্রোথের সাথে, আমার নেক্সট মুভমেন্টের সাথে এটাকে আমি কোঅর্ডিনেট করার চেষ্টা করি যে আমি এই কোর্সটা আমার এই কাজে লাগবে। আবার অনেকগুলো কোর্স আছে হয়তো আমার করার দরকারই নাই এখন, ওইটা হয়তো বিগিনারদের জন্য বা ইন্টারমিডিয়েট যারা আছে তাদের জন্য। আমার অ্যাডভান্স লেভেলের কোর্সগুলো আমার দরকার। তো আমি ডোন্টসটা আগে দেখি, তারপরে ডুটার দিকে যাই আর কি। আচ্ছা, সো আমরা একদম লাস্টের দিকে চলে আসছি। সো আমার লাস্ট কোশ্চেন থাকবে আপনার কাছে যে আমাদের যারা ইয়াং জেনারেশন আছেন বা আর্লি ক্যারিয়ারে যারা আছেন এখন, তো এদের মধ্যে যারা হচ্ছে আপনার এই রিলেটেড ইন্ডাস্ট্রিতে হচ্ছে মুভ করতে চাচ্ছে বা আসতে চাচ্ছে, তো তাদের প্রতি আপনার কি অ্যাডভাইস থাকবে? তরুণদের জন্য বা নিউ কামারদের জন্য আমি ইউএসএ তেও অনেকগুলা সেশন আমি ফেস 101ও করি, আবার আমি কিছু আমার ভার্সিটি থেকে বাংলাদেশি কমিউনিটি এদের থেকেও আমি কিছু প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি। তো আমি সবসময় বলি যে তোমার আগে হচ্ছে শিখতে হবে। সো আগে বলতো মানে প্রিভিয়াসলি আমাদের ছিল যে ওয়ার্ক হার্ড, সো নাও দ্য কনসেপ্ট ইজ ওয়ার্ক স্মার্ট। সো তরুণরা হচ্ছে স্মার্ট, আমরা যে ভুল করেছি সেটা যেন ওরা না করে, ওরা স্মার্টলি সেগুলো হ্যান্ডেল করবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে লার্ন মিস্টেক ফ্রম আদার্স। আগে আমরা লার্ন ফ্রম মিস্টেক, সো নাও দ্য কনসেপ্ট ইজ লার্ন মিস্টেক ফ্রম আদার্স।
যারা অন্যদের ভুল থেকে আগে নিজে শিখে নাও, যা তো তুমি আবার সেই ভুলটা আবার নিজে না। হ্যাঁ, এক্স্যাক্টলি। এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং টাইম ওয়েস্ট না করে স্কিল ডেভেলপমেন্ট করা। এবং আমি মনে করি লিডারশিপ ইজ নট এ টাইটেল, ইটস অ্যাবাউট টু ইনফ্লুয়েন্সিং আদার্স, এন্ড এই ইনফ্লুয়েন্সটা করতে হবে কাজের মাধ্যমে। সো নিজেকে ডেভেলপ করতে হবে, স্মার্টলি ডেভেলপ করতে হবে, স্মার্টলি চিন্তা করতে হবে যে আমার কোন স্কিলটা লাগবে, কোন স্কিলটা লাগবে না। সবার সব স্কিল দরকার নাই, সবার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নাই। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দুনিয়াতে অনেক আছে, তার যদি প্যাশন অন্যটা থাকে, ফলো দ্য প্যাশন, সে রিলেভেন্ট কিছু স্কিল তৈরি করবে। তো এভাবে আমার মনে হয় তরুণরা যদি চায়, তারা তাদের মাইন্ডসেটটা পরিবর্তন করে স্মার্টলি সে তার কাজগুলাকে হ্যান্ডেল করবে, এবং টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট যেগুলো আছে সেটাকে অ্যাডপ্ট করার চেষ্টা করবে, এবং 2, 3, 5টা স্কিল তার এরকম থাকবে যে হি ইজ দ্য মাস্টার অফ ইন দ্যাট স্কিল, তাহলে তরুণদের জন্য আর কোনো সমস্যা নেই, এবং তরুণরা এগিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। এখানে একটা কথা আছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ক্ষেত্রে যারা ইয়াং জেনারেশন, মানে আমরা হচ্ছে কারেক্ট অ্যাডভাইস বা উপদেশ বলেন, সাজেশন বলেন, এসব কার কাছ থেকে পাবো বা কাকে ফলো করব, কাকে অ্যাপ্রোচ করব, এটা হচ্ছে অনেক সময় আমরা মানে বুঝতে পারি না যে কোথায় হচ্ছে আমাদের হেল্প সিক করা প্রয়োজন বা কোথা থেকে আমরা মেন্টরিংটা পেতে পারি। তো এই ক্ষেত্রে কি করা যায় বলে আপনি মনে করেন? মেন্টরিং এর ব্যাপারটা বাংলাদেশে বা আমাদের মধ্যে আসলে এখানে একটা ইমপ্রুভমেন্ট অপরচুনিটি আমি বলি, বাট মেন্টরিং নেই সেটাও না। আমরা প্রথমে মেন্টরিংশিপটা নিতে পারি আমাদের যখন একদম আমরা ভার্সিটিতে থাকি, তখন আমাদের টিচারদের কাছ থেকে আমরা তাদেরকে মেন্টর হিসাবে নিতে পারি, এবং ওনাদের থেকে আমরা জানতে পারি যে আমার ইন্টারেস্ট বা আমার প্যাশনের থেকে জায়গা থেকে আমি আমার ফ্যাকাল্টি মেম্বারের সাথে ডিসকাস করতে পারি যে আমি কি করলে আমার নেক্সট স্টেপগুলো ভালো হয়। আর ইউনিভার্সিটিগুলোতে আমি বাংলাদেশের ইউনিভার্সিটির এখন খুব কানেক্টেড না, এখানে কেরিয়ার ডেভেলপমেন্টের একটা ডিপার্টমেন্ট থাকে। তো অনেক বাংলাদেশের ইউনিভার্সিটিতে এই ডিপার্টমেন্টটা আছে নামে মাত্র, তারা আসলে খুব বেশি কাজ করে জানি না। বাট ইউএসএ তে আমি দেখলাম যে কেরিয়ার ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টটা কেরিয়ার ফেয়ার অ্যারেঞ্জ করে, একটা স্টুডেন্টদেরকে বলে যে কিভাবে সে তার সিভিটা তৈরি করবে সেটা শিখায়, কিভাবে তার জবের জন্য অ্যাপ্লাই করবে, ইন্টারভিউটা কিভাবে ফেস করবে, এই জিনিসগুলো ওয়ার্কশপের মাধ্যমে হয়। তো এই জিনিসগুলা যদি তরুণরা বা যারা নিউ কামার, তারা যদি নিউ গ্র্যাজুয়েট, ফ্রেশ গ্র্যাজুয়েট, তারা কয়েকটা অ্যাটেন্ড করে এবং কেরিয়ার ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টগুলা তাদের কিছু রোলটা এক্সিকিউট করে, বা তারা এই টাইপের 1-2টা ফেয়ার ওয়ার্কশপ অ্যারেঞ্জ করে, এবং এগুলা যদি নাও থাকে তারপরে আমি বলবো যে টেক হেল্প ফ্রম ইউর ফ্যাকাল্টি মেম্বার অর দ্য টিচার। সো তারা গাইড করবে, এবং অ্যালামনাইয়ের সাথে খুবই কানেক্টেড থাকা। অনেক ইউনিভার্সিটির অ্যালামনাই গুলা খুব বেশি ইফেক্টিভ না বা কানেক্টেড না, তো অ্যালামনাই কানেকশনটা রিএস্টাবলিশড করা। কারণ হয়তো দেখা যাচ্ছে হ্যাঁ এখন একটা জব আছে, আমার কোম্পানিতে একটা ওপেনিং আছে, তো দেখা যাচ্ছে যে আমার এখানে যারা আমার ইউনিভার্সিটি থেকে বা আমার কানেক্টেড তারা আমাকে পার্সোনালি ইমেল করছে বা নক করছে, ভাইয়া আপনার এখানে একটা ওপেনিং আছে কি? তখন আমি তাকে গাইড করতে পারি, ওকে তুমি এইভাবে অ্যাপ্রোচ করে আমি তোমাকে পরের স্টেপগুলো বলে দিব, নেক্সট স্টেপ। তো এভাবে অ্যালামনাইয়ের সাথে কানেক্টেড হলে সেটা আবার আরেকটা প্রফেশনাল লেভেলের, কে কোন সেক্টরে কাজ করতে চায় ওই সেক্টরের অ্যালামনাইয়ের সাথে কমিউনিকেট করা, কানেক্টেড হওয়া, নিজেই অ্যাপ্রোচ করা ওয়েট না করে। এভাবে আমার মনে হয় যে নিউ কামাররা তাদের ফোকাসটা করতে পারে আর কি। হ্যাঁ, বুঝতে পেরেছি। তো আমরা আমাদের সেশনের একদম লাস্টে চলে আসছি, বাকি কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে। আই গেস কারোর কোয়েশ্চেন নেই। মশিউর বলছে আমার কাছ থেকে তাহলে একটা প্রশ্ন যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ লিডারশিপ, এটা কিভাবে মিস্টার হোসেন সাহেব আপনি করবেন?
Sir, leadership to me to influence people and work from leading by example. So আমার সবসময় মনে হয় যে leaders actually eat last, so they should lead by the example. আপনার টিমকে ডেভেলপ করার জন্য, টিমকে এগিয়ে নেওয়ার জন্য যা যা করার সেটা করতে হবে। আবার টিম যখন কোনো ডিফিকাল্টিস ফেস করে তখন সেটা আপনাকে ব্যাকআপ দিতে হবে যে আই এম দেয়ার, সো ইউ গাইজ আর কমফোর্টেবল। সো এই জিনিসটা আমার মনে হয় যে লিডার অলওয়েজ লিড বাই এক্সাম্পল অ্যান্ড লিডার ইট লাস্ট, বিকজ হি অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্সিং হিজ টিম মেম্বার বাই এক্সাম্পল, নট অনলি বাই ওয়ার্ড। তাহলে আরেকটা সংশ্লিষ্ট প্রশ্ন চলে আসে যে আমাদের তো এখন ওয়ার্কিং ডাইমেনশন গুলো চেঞ্জ হচ্ছে, আমরা এখন রিমোট ওয়ার্ক করছি, আমরা এখন মোর ফোকাস ভার্বাল কমিউনিকেশনের থেকে আমরা ইমেল বা চ্যাট, স্ল্যাক এই ধরনের বিভিন্ন কমিউনিকেশন করছি। প্রজেক্ট ম্যানেজমেন্টের মতন টুলগুলো ব্যবহার করে টিমের করছি, নোশন দিয়ে ডকুমেন্টেশন করছি। এই যে সবকিছু এখন ভার্চুয়ালাইজেশন হয়ে যাচ্ছে, এর মধ্যে একজন লিডার কিভাবে সেটাকে করবে, ইউটিলাইজ করবে, বা এটা কি আরেকটু ডিফিকাল্টিজ হয়ে যাচ্ছে লিডারদের জন্য, নাকি না এটা আরেকটু পজিটিভ হচ্ছে এই নতুন ওয়ার্কিং এনভায়রনমেন্টে? হাউ, মানে এটা আপনি কিভাবে এটা দেখেন? এটা চমৎকার একটা কোশ্চেন স্যার। বেসিক্যালি ডেফিনেটলি এটা একটা অপরচুনিটি। আপনার এখানে কিছু ডিফিকাল্টিজ আছে, যেহেতু অপরচুনিটি ফর আপনি যখন রিমোটলি জব করতে পারছেন, সেটা একটা ফ্লেক্সিবিলিটি। দেখা যাচ্ছে যে সে যে কোনো জায়গা থেকে তার কাজটা করে নিতে পারছে। এবং আমরা টেকনোলজিক্যাল যে ডেভেলপমেন্টগুলোর কথা বলি, আমরা এখন টিমসে বা গুগল মিটে আমরা জয়েন করলাম, তো এটাতে টেকনোলজিক্যাল সাইড থেকে তো আমরা পিছিয়ে নাই, আমরা তো অনেক অ্যাডভান্স হয়ে গেছি। হয়তো দেখা যাচ্ছে আমার ইন পার্সন মিটিংটা কম হচ্ছে, বাট আমি কিন্তু ওয়ান করছি আমার টিম মেম্বারদের সাথে। প্লাস হচ্ছে আমি কিন্তু মাইলস্টোন সেট করে দিচ্ছি প্রজেক্টে, যে তোমার এই টাইম ফ্রেমের মধ্যে এতটুকু প্রোগ্রেস তোমাকে করতে হবে। তো এই ক্ষেত্রে যেটা হয়, এবং ফলো আপ মিটিং থাকছে কন্টিনিউয়াসলি, চ্যালেঞ্জ বা ব্যারিয়ার গুলা নিয়ে টিমের সাথে কমিউনিকেট করার জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করা থাকে বা টুলস তৈরি করা থাকে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় না এটা খুব বেশি চ্যালেঞ্জিং ইন কনটেক্সট অফ প্রেজেন্ট সিনারিও। কারণ হচ্ছে আমরা রিমোটলি যেহেতু কাজ করতে পারছি, এবং আমার সেটা মনিটরিংও হচ্ছে, আমি প্রোগ্রেসটাও রিপোর্টিং করছি। তো এই পয়েন্ট অফ ভিউ থেকে খুব বেশি চ্যালেঞ্জ নেই। হ্যাঁ, ডেফিনেটলি আমি যখন আমার টিমমেটকে ইন পার্সন দেখবো, কথা বলবো, গল্প করব, তো এটা হয়তো মিসিং থাকে। তো এটাকে মিটিগেট করার জন্য যারা কন্টিনিউয়াসলি রিমোট অফিস করে বা রিমোট সাপোর্ট দেয়, তারা অফসাইট মিটিং এর অ্যারেঞ্জ করে, টিম বিল্ডিং সেশন করে। তো এই সেশনগুলোর মাধ্যমে যেটা হয় যে তাদের মধ্যে আবার গ্যাপগুলা কমে আসে, বা যে ব্যারিয়ার বা চ্যালেঞ্জগুলো থাকে সেটা নিয়ে তারা ওভারকাম করার জন্য কথা বলে। ধন্যবাদ, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম স্যার। আমি বর্তমানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি ওশানোগ্রাফি ডিপার্টমেন্টে। তো আপনি যেহেতু প্রথম থেকে আমি শুনছিলাম অয়েল অ্যান্ড গ্যাস যে এনার্জি সেক্টরের কথা বলতেছিলেন, তো ওটা আমার অনেকটা ফিল্ড রিলেটেড। তো আমার একটা কমন একটা কোশ্চেন আমি প্রশ্ন করছি ওমেনদের বিষয়ে, যে আমাদের ক্ষেত্রে কিরকম সুযোগ, এটা আমি প্রশ্ন করছিলাম। বাট আমার একটা যে বেসিক আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের জব ফিল্ডে আমরা যখন এই যে মনে করেন ব্যাচেলর বা মাস্টার্স শেষ করে যখন জব ফিল্ডে যাব, তো শুরুতে আমাদের কি মানে একটু মানে কি সমস্যা আসতে পারে, বা আমরা কি ফেস করতে পারি, যদি একটু শর্টলি ধারণা দিতেন আর কি। জি, ধন্যবাদ। আপনার ব্যাকগ্রাউন্ডটা একটু বলবেন, মানে বিজ্ঞান প্রযুক্তিতে কোন সাবজেক্টে বা কি রিলেটেড আপনার? ওশানোগ্রাফি, সমুদ্র বিজ্ঞান। তার মানে এটা মোস্টলি রিলেটেড টু আপনার ড্রিলিং বা এক্সপ্লোরেশন, এই রিলেটেড কাজের ক্ষেত্রে, এবং জিওলজিক্যাল কিছু থাকবে আপনার
মেজারমেন্ট করার জন্য। আমার মনে হয় যে আপনার ডিপেন্ড করে যে আপনি কোন দিকে যেতে যাচ্ছেন। এখানে কিছু স্পেসিফিক এখানে জিআইসি নিয়ে অনেকে কাজ করে, যে আপনার ডেটাগুলো কালেক্ট করে এবং দেখে যে রিজার্ভারের কি কন্ডিশন, এবং ওইটার উপর বেস করে যখন ওরা ড্রিলিং করে ওই টাইপের কাজগুলো করে। তো ড্রিলিং এর কাজ ডেফিনেটলি চ্যালেঞ্জিং মেয়েদের জন্য আমি বলবো, কারণ এখানে অনেক অনেক হ্যাকটিক জব থাকে, ওপেন ফিল্ড, ওয়েদার, তারপর রিমোট লোকেশন। তো এই ওই ক্ষেত্রে আপনার চ্যালেঞ্জ অনেক বেশি মেয়েদের জন্য। এবং আমি ওইভাবে খুব বেশি ড্রিলিং এ কখনো মেয়েদেরকে দেখি নাই এই কাজ করতে, কারণ এই কাজগুলো অলওয়েজ আপনি দেখবেন যে একটা হয়তো গ্যাস ক্ষেত্র পাওয়া গেছে, সেটা একটা রিমোট লোকেশনে অথবা সমুদ্রের মাঝে গিয়ে ওরা অফশোরে কাজ করছে। কিন্তু আপনি ডেটা নিয়ে যদি কাজ করেন, সেটার জন্য আপনার কোনো ব্যারিয়ার নেই, এবং আপনি যে কোনো জায়গা থেকে, স্যারে যেটা বললো, হয়তো রিমোটলি আপনি কাজ করবেন। আপনার হলো অ্যানালাইসিস করা, আপনি হলো সেটার উপর বেসিস করে আপনি রিপোর্ট জেনারেট করা, এবং আপনার টিমের সাথে কোঅর্ডিনেট করা যে হ্যাঁ কোন জায়গায় কি, হয়তো আপনি রিজার্ভের কি কন্ডিশন দেখছেন বা অন্যান্য ডেটা কিভাবে ম্যানিপুলেট করবেন সেটা আপনার। তো এখানে সবচেয়ে আমি বলবো যে এখানে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনার ওয়ে বা আপনার ডিরেকশনটা কোন দিকে, আপনি কোন দিকে আপনার ইন্টারেস্টটা, আপনি কোন ডিরেকশনে আপনি যাচ্ছেন, সেটা আপনার আগে ডিফাইন করা, এবং ওই রিলেভেন্ট আপনি যে সেক্টরেই যান মানে বা যে কোর দিকেই যান, ওই রিলেভেন্ট আপনার একটা দুইটা কাজ আপনি বা স্কিল আপনাকে ডেভেলপ করা। সেক্ষেত্রে দেখা যাচ্ছে, এবং যে স্কিলটা ফিজিক্যাল লেবারিয়াস কাজ না, ফিজিক্যাল লেবারিয়াস কাজ হলে আপনাকে আবার ফিল্ডে যেতে হবে। তো আপনি ওইটাকে অমিট করে যেভাবে আপনি চিন্তা করবেন যে আমি কিভাবে রিমোট অথবা আমি অফিসিয়াল জব করতে পারি, ওইভাবে আপনি আপনাকে মাইন্ডসেট বা আপনি আপনার গাইড নিতে পারেন, আপনি আপনার মেন্টর সিলেক্ট করতে পারেন, এবং তাদের থেকে আরো ফার্দার ইনফরমেশন কালেক্ট করতে পারেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সবাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য, ধৈর্য ধরে আমাদের ডিসকাশনটা দেখার জন্য। হোপফুলি আমাদের সামনের যে সেশনগুলো আসবে আমরা আরো অনেক ইনডেপথে আলোচনা করতে পারবো, অনেক কিছু জানতে পারবো। সো থ্যাংক ইউ সো মাচ। ওকে, বাই বাই তাহলে সবাইকে। থ্যাংক ইউ মহিউদ্দিন সাপোর্ট দেওয়ার জন্য। থ্যাংক ইউ অল। হ্যাঁ, থ্যাংক ইউ মিতু, বাই। থ্যাংক ইউ। ওকে।